বলেই চলে গেল প্রণয়, আর প্রিয়তা থমকে রইল তার বলা শেষ বাক্যটাতে। কয়েক সেকেন্ড মূর্তির মতো দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটা হজম করে নিল প্রিয়তা। নিশ্চয়ই বিশাল কোনো ঘাবলা আছে আজ, না জানি আবার কি দেখতে হবে। তবে যা হবে দেখা যাবে, তাই সে আর নিজের ফাঁকা মাথায় ঢোল বাজালো না। প্রণয়ের কথা মতো ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে এলো। সত্যি বলতে সেও ভেতরে ভেতরে ভীষণ খুশি। এটা এই জন্য নয় যে প্রণয় তাকে কোনো সারপ্রাইজ দিবে, বরং এই জন্য যে সে এই মাঝরাতে সেজে গুজে প্রণয় ভাইয়ের সঙ্গে ঘুরতে যাবে। আজ পাক্কা 2 বছর পর আবারও তারা মাঝরাতে লুকিয়ে ঘুরতে বেরোবে। প্রিয়তার মাথা থেকে ভেজা তোয়ালেটা খুলে আয়নার সামনে এসে দাঁড়ালো। সিম্পল সাদা রঙা ড্রেসটা প্রিয়তার উজ্জ্বল গৌরবর্ণের দেহের সঙ্গে মিলেমিশে একদম একাকার, যেন এক টুকরো সাদা মেঘ। তার ভেজা চুলের পানিতে সাদা জামার পিঠটা হালকা হালকা ভিজে উঠেছে, তবে সে দিকটায় খেয়াল নেই প্রিয়তার। সে ব্যস্ত ভঙ্গিতে সামনে আসা চুলগুলো আলগোছে কানের পিঠে গুঁজে দিল। বা হাতের ড্রয়ারটা খুলে একটা বিশাল বড় সাদা বক্স বের করলো। পুরো বক্স ভর্তি নানা ধরনের অক্সিডাইজ ঝুমকার কালেকশন। প্রিয়তা সেখান থেকে একজোড়া মাঝারি সাইজের ঝুমকা বের করে ফটাফট পরে নিল। এই ঝুমকোগুলো প্রণয় ভাই তাকে কয়েক মাস আগে মেলায় কিনে দিয়েছিল। প্রিয়তা একটা কিটক্যাট খেতে খেতে দুনিয়ার একগাদা মেকআপ প্রোডাক্ট বের করলো, কিন্তু একটাও ও মুখে দিল না। সেগুলো একটা সিম্পল পলিথিন ব্যাগে ভরে রেখে দিল, কারণ এগুলো সে জুলেখা আপাকে দিয়ে দিবে। তার মেকআপ করতে কোনো কালেই ভালো লাগে না। এগুলো সে কিনেছিল পৃথার বিয়ের সময়। বিয়ে শেষ, এগুলোরও কাজও শেষ, কারণ তার মতে তার স্কিন টোনের উপর একদম লাইট শেডের ফাউন্ডেশন দিতে হয়, আর যেটা একদমই দেখা যায় না। তাহলে এগুলো দিয়ে কি লাভ? পুরোই এক গাদা আবর্জনা। তাই প্রিয়তা এগুলো সাইডে রেখে ডান পাশের ড্রয়ার খুলে অ্যাপেল ওয়াচের কালেকশন বের করলো। সেখান থেকে বেছে বেছে একটা কালো বেল্টের অ্যাপেল ওয়াচ হাতে পরে নিল। চোখের কাজলের বদলে হালকা করে আইলাইনার দিল। ঠোঁটে হালকা স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লোস। ব্যাস, তার সাজ কমপ্লিট। তবে চুলের আর কোনো গতি করলো না। হাঁটু ছুঁয়ে নামা ভেজা চুলগুলো বেয়ে পানি গড়িয়ে পড়ছে টুপটাপ। প্রিয়তার শ্বাস শেষ। সে বেখেয়ালি মনে আয়নায় চোখ রাখতেই তার দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। নিজের মিষ্টি চেহারার দিকে তাকিয়ে নিজেই একটা ছোটোখাটো ক্রাশ খেয়ে বসলো। তার টমেটোর মতো লাল লাল গাল দুটোতে ব্লাশার সারছে। লজ্জা মিশ্রিত স্নিগ্ধ গোলাপি আভা ছড়িয়ে পড়তে লাগলো। দৃষ্টি নুয়ে হালকা হাসলো প্রিয়তা। অতপর আবার লজ্জারাঙ্গা মুখটা আয়নায় তুলে ধরতেই তার বুকের ভেতর দুর্বল জমিটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কম্পিত নীলাভ চোখের মণি দুটো স্থির হলো উল্টো দিকের দরজায়। আবারও সেই চেনা মানুষের চোখের অচেনা দৃষ্টিতে কাঁটা দিয়ে উঠল প্রিয়তার অঙ্গে। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ওই নেশালো দু চোখে। মানুষটার ওই চোখ দুটো যেন গভীর কোনো নেশার সাগর, যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে আসে মস্তিষ্কে। বিধায় প্রিয়তার অক্ষি যুগল আপনা আপনি বন্ধ হয়ে এলো লজ্জায়। প্রণয়ের সম্মোহিত মতো এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তার এই শুভ্র ভেজার রূপের সৌন্দর্যে সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে তার। ওই নীলাভ চোখের অবুঝ চাহনিতে যেন তার মরণ লেখা আছে। প্রিয়তার দৃষ্টিনত। তার বুকটা কেমন অস্বাভাবিকভাবে ড্রিপ ড্রিপ শব্দ করছে। তার নাজুক দেহখানা বারংবার শিউরে উঠছে অকারণে। কিন্তু ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাসের পরশ পেতেই রক্ত জমে যায় প্রিয়তার। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে মুহূর্তেই। ভেজা চুল থেকে ছুটে আসা সেই পরিচিত শ্যাম্পুর ঘ্রাণে উন্মাদ হয়ে যায় প্রণয়ের মন। অবশ হয়ে আসে হৃৎপিণ্ড। সে নিজের অবুঝ অনিয়ন্ত্রিত অনুভূতির তাড়না না চাইতেও মুখ গুজে দেয় প্রিয়তার সুগন্ধিত ভেজা চুলে। প্রেম পিপাসু উন্মাদ প্রেমিকের মতো নিঃশ্বাসে আহরণ করে নিতে থাকে সেই সুগন্ধিত মাদক। প্রণয়ের নিঃশব্দ স্পর্শে নিঃশ্বাস কেঁপে ওঠে প্রিয়তার। চোখ কুঁচকে নিজের পরনের জামাটা খামচে ধরে। বুকের ভেতর তোলপাড় চালাচ্ছে উষ্ণ এক প্রেমের সাগর। প্রণয় গভীর শ্বাস টেনে হৃৎপিণ্ডে প্রিয়তার ভেজা চুলের সুবাসে হারিয়ে ফেলে নিজেকে।
কম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলে, কোনো সার্চের মাধ্যমে তোকে নিজের ভেতর লুকিয়ে ফেলা যায় না? যেখানে তোকে শুধু আমি দেখব, আমি অনুভব করব, তবে যদি তোকে পাওয়ার ইচ্ছেটা একটু হলেও কমতো। নিজের ভাবনাতেই আপন মনে হেসে উঠল প্রণয়। ভালোবাসাকে আর একটু গভীরে স্পর্শ করার জন্য মনের গভীরে আগুন লেগে যায়, তবুও স্পর্শ করে না সে। কারণ প্রিয়তার কাপা নিঃশ্বাসে যে প্রেম জড়িয়েছে তা স্পর্শের চেয়েও জ্বলন্ত। আর সেই আগুনেই একটু একটু করে ঝলসে যাচ্ছে সে। প্রিয়তার পা দিয়ে মেঝে শক্ত করে চেপে ধরল। প্রণয়ের অনবরত গরম নিঃশ্বাসের আলতো স্পর্শে প্রিয়তার রক্তে আগুন লেগে যাচ্ছে। তার ঠোঁট স্পর্শ করছে না প্রিয়তাকে, কেবল নিঃশ্বাসের উষ্ণতায় হাঁটুর জোরানো কাঁপন ধরাচ্ছে। পা দুটো অসাড় হয়ে আসছে। এই পুরুষের স্পর্শ নয়, কেবল উষ্ণতাই প্রিয়তাকে ভেতর থেকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না, সত্যি কি তার হাড় দুর্বল, নাকি এই পুরুষ একটু বেশি গরম। প্রিয়তার ভাবনার মধ্যেই যেন চারপাশ শান্ত হয়ে গেল, অনুভূতির ঝড়ো হাওয়া যেন মুহূর্তেই হারিয়ে গেল। হাঁটুতেও বল ফিরে এলো, শরীরে আর সেই তপ্ত নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব হচ্ছে না। বুকের কাঁপনও থেমে গেছে আচমকাই। এতে প্রিয়তা স্বস্তি পেল নাকি কষ্ট পেল তা নিজেই বুঝতে পারল না প্রিয়তা। কেবল কম্পিত নয়নজোড়া ঘুরিয়ে আশেপাশে খুঁজল সেই কাঙ্ক্ষিত পুরুষকে। প্রণয় ওর থেকে 2 হাত সামনেই দাঁড়িয়ে আছে। তার আকর্ষণীয় ডার্ক রেড কালার ঠোঁট কেমন অদৃশ্য রহস্যময় হাসি লেপ্টে আছে, যা খালি চোখে হয়তো দেখা যাবে না। অন্য সময় হলে প্রিয়তাও হয়তো দেখতে পেত না, কিন্তু এই মুহূর্তে প্রিয়তা সেটা স্পষ্ট দেখতে পেল। আর তাতে তার লজ্জার পরিমাণ আরও আকাশ ছুল। পুনরায় গাল দুটো লজ্জায় গরম হয়ে উঠল। প্রণয় তার লজ্জারাঙ্গা গাল দুটোর দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল, মনে মনে বিড়বিড় করে আওড়ালো, ধৈর্যের পরীক্ষা নিও না মেয়ে। আমার ধৈর্যের বাঁধ মজবুত, তবে তো ইস্পাত দিয়ে বানায়নি। তোমার ক্ষেত্রে তো অত্যন্ত দুর্বল ও নড়বড়ে, যে তুমি একটু টোকা দিলেই ভেঙে পড়বে। আর তাতে সর্বনাশটাও কিন্তু তোমারই হবে। তাই দুর্বল করো না। আর মাত্র 29টা দিন, একটু শক্ত থাকতে দাও। কিন্তু প্রিয়তা সেসবের কিছুই শুনতে পেল না। প্রণয় টেনে হিসড়ে নিজের বেহেয়া দৃষ্টি নামালো প্রিয়তার লজ্জারাঙ্গার রক্তিম চেহারা থেকে। সে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের জ্বলন্ত আগুনটা ছাই চাপা দিল। নিজেকে সর্বোচ্চ মাত্রায় স্বাভাবিক করার চেষ্টা করে এগিয়ে গেল প্রিয়তার কাছে। পাশ থেকে টাওয়ালটা তুলে প্রিয়তার হাঁটু ছাড়িয়ে যাওয়া ভেজা চুলগুলো সযত্নে মুছে দিতে লাগলো। এতে আরো লজ্জা পেলে গেল প্রিয়তা। লজ্জায় 2 হাতে মুখ ঢেকে বসে থাকতে মন চাইছে। প্রণয় সুন্দর মতো প্রিয়তার চুলগুলো মুছে আঁচড়ে একটা ফ্রেঞ্চ বেনি করে দিল। অতঃপর প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে পাশ থেকে সাদা ওড়নাটা তুলে সুন্দর মতো প্রিয়তার গায়ে জড়িয়ে দিল। কিন্তু দৃষ্টিতে দৃষ্টি মেলালো না প্রিয়তা। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রণয় এবার প্রিয়তার পছন্দের কিটেন হিল স্যান্ডেলটা এনে নিজ হাতে প্রিয়তার পায়ে পরিয়ে দিল। প্রিয়তা একটু বাধা দিতে চাইলে প্রণয় সোজা সাপটা ভাষায় বলল, কিছু বছর আগেও তোর 2 পায়ের তালুতে কোণে কোণে 20 থেকে 40টা চুমো না খেলে তুই ভাত খেতে রাজি হতিস না। আর সে তুই এখন আমি আদব দেখাস? প্রণয় নির্লিপ্ত কণ্ঠে বলা কথাগুলোতে প্রিয়তার চোখের পাতায় ভেসে উঠল পুরনো দিনের কিছু ঝাপসা স্মৃতি, যার সবটা প্রিয়তার মনেও নেই। তবে এসব কাণ্ড সে বিলক্ষণ ঘটিয়েছিল। এসব মনে পড়তেই অনুশোচনায় প্রিয়তার মুখটা ছোট হয়ে গেল। প্রিয়তার মনে মনে নিজেকে ঝাঁটার বাড়ি মেরে বলল, ছি প্রিয়তা ছি, তুই প্রণয় ভাইকে দিয়ে এসব করিয়েছিস? তুই তো পাপিষ্ঠ রে পাপিষ্ঠ। তুই মরলে ডিরেক্ট নরকেই যাবি। প্রণয় ভাই গুণে গুণে তোর থেকে 1-2 বছরের নয়, পাক্কা 13-14 বছরের বড়। প্রণয় ওর কানের নিচে নজরের টিকা পরাতে পরাতে বলল, নরকে যাবি না, চিন্তা নেই। তোর মতো সুগন্ধি ফুলকে ওরকম জায়গায় মানায় না। প্রিয়তা নীলাপ চোখে ভারী পল্লব ঝাপটালো প্রণয়ের দিকে তাকিয়ে। প্রণয় ওর কাজলের কৌটার রেখে শক্ত করে নিজের আঙ্গুলের ভাঁজে প্রিয়তার তুলতুলে নরম আঙ্গুলগুলো পুড়ে নিল। প্রিয়তার ললাটে উষ্ণ পরশ এঁকে দিয়ে বলল, চল। প্রিয়তা পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী কণ্ঠে বলল, আমরা কোথায় যাচ্ছি প্রণয় ভাই? প্রণয় ছোট করে জবাব দিল, কাছে অফিস।
কাজী অফিস নামটা শুনে চরম আশ্চর্য জান্বিত হলো প্রিয়তা। মুখ হা করে জিজ্ঞাসা করল। কেন? প্রণয় পুনরায় ভাবশীলীন কণ্ঠে জবাব দিল। বিয়ে করতে। প্রণয়ের কথায় কিংকর্তব্য বিমুখ হয়ে গেল প্রিয়তা। তবে বিষয়টা মোটেও সিরিয়াসলি নিল না, কারণ প্রহেলিকার ভাষ্যমতে প্রণয় নাকি তার বউয়ের নামে 2 ঢোক পানি বেশি খায়। সেখানে তার মতো একটা অযোগ্য ছোট মেয়েকে বিয়ে করবে অসম্ভব। সদর দরজা খুলে ওরা দুজনে গ্যারেজের সামনে এসে দাঁড়ালো। শিকদার বাড়ির কখনোই অন্ধকার হয় না, ফলে বাড়ির চারপাশ দিনের আলোর মতো ঝলমলে। প্রণয় প্রিয়তার দিকে দৃষ্টিপাত করে কোমল কণ্ঠে বলল। তুই জাস্ট 2 মিনিট দাঁড়া, আমি এখনই আসছি। বলে গ্যারেজের ভেতরে যেতে নিল। প্রিয়তা ওর বাহু আঁকড়ে ধরল, কাপা কণ্ঠে বলল। আমিও যাব। প্রণয় ওর ভীতু হরিণীর দিকে তাকিয়ে বলল। আমি থাকতে কি ভূত তোকে খেতে নেবে? চারপাশে অন্ধকার নেই, ভূত কোত্থেকে আসবে? তবুও হাত ছাড়ল না। প্রণয় ওর চোখের পাতায় হাত রেখে বলল। আমি না বলে পর্যন্ত চোখ খুলবি না। বলে গ্যারেজের ভেতরে চলে গেল প্রণয়। প্রিয়তার কেমন ভয় ভয় লাগছে। এত রাতে সে একা বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। তবে কয়েক মুহূর্ত যেতেই চোখের তীব্র আলোর ছটা পড়তেই চোখ মুখ কুঁচকে হাত দিয়ে চোখ আড়াল করে দাঁড়ালো প্রিয়তা। ইয়ামা R3 বাইকটা শুরু করে এসে প্রিয়তার পায়ের কাছে দাঁড়ালো। তীব্র হেডলাইটের ঝলকানি একটু কমতেই প্রিয়তার দৃষ্টি নরম হয়ে এলো। সে ধীরে ধীরে চোখ মেলতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিজের অজান্তেই মুখটা হা করে তাকিয়ে রইল সামনে, যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে মেয়েটা। তার পুরনো ক্রাশ যেন হুট করে ফিরে এলো হৃদয়ের দাবি নিয়ে। স্কিন টাইট ব্ল্যাক টি শার্টের উপর ব্যান্ডেজ ব্ল্যাক লেদার জ্যাকেট, মাথায় চকচকে কালো হেলমেট, ঠিক যেন সেই পুরনো দিনের প্রণয় ভাই। ভার্সিটি লাইফে এই বাইকের প্রতি প্রণয় ভাইয়ের অন্যরকম একটা নেশা ছিল। ভার্সিটিতে বিরোধী দলের সাথে বাইক রেস করতে গিয়ে প্রতি মাসে অন্তত একবার বাইক অ্যাক্সিডেন্ট হতেই হতো। আর এসব নিয়ে শিকদার বাড়ির ঝামেলা চলতো হর হামেশাই। কিন্তু 7 বছর আগে সেই এক দুর্ঘটনার পর তিনি আর কখনো বাইকের হ্যান্ডেল হাত রাখেনি। কিন্তু ওনার সেই কিলার বাইক রাইটার লুকটা প্রিয়তার আজও ভীষণ মিস করে। তাই এত বছর পর নিজের পুরনো ক্রাশকে পুনরায় চোখের সামনে দেখে প্রতিক্রিয়া প্রদর্শন করতেই ভুলে গেল প্রিয়তা। প্রণয় ওর মুগ্ধ দৃষ্টির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের হাতে থাকা আরেকটা কালো হেলমেট প্রিয়তার মাথায় পরিয়ে দিল। নিজের হেলমেটের শিল্ড নামিয়ে এনে মৃদু কণ্ঠে বলল। বসো। প্রিয়তার যেন বিশ্বাসই হচ্ছে না, সে পুরো 7 বছর পর আবারও প্রণয় ভাইয়ের বাইকে উঠতে চলছে। প্রিয়তাকে হা করে তাকিয়ে থাকতে দেখে প্রণয় একটু মুচকি হেসে বলল। আমাকে গিলে খাওয়া বন্ধ কর, নজর লেগে কালো হয়ে যাবো। এখন বস তাড়াতাড়ি। প্রণয়ের খসায় লজ্জা পেয়ে গেল প্রিয়তা। কিছু না বলে ধীরে ধীরে বাইকের পেছনে উঠে বসলো। কি সেই একটা ফিলিংস হলো প্রিয়তার মনে। প্রণয় বাইক স্টার্ট দিতে দিতে বলল। ভালো মতো ধর, নাহলে পড়ে যাবে। প্রিয়তাও তাই করলো। শক্ত করে 2 হাতে প্রণয়ের পেট জড়িয়ে ধরল। চোখের পলকেই বাইকটা দৃষ্টির আড়ালে চলে গেল। নিঝুম রাত, দুপাশে ঘন বিস্তর অরণ্য, আর বাতাসের শো শো শব্দের সাথে অরণ্যের বুক চিরে চলে গেছে তমসাচ্ছন্ন কালো পিচঢালা হাইওয়ে। চারপাশে শুধু ঘন গাছপালা। নিভে আসা চাঁদের মৃদুর রূপলি নরম আলোর রাস্তার চকচকে করছে। বাইকটা হাওয়ার সাথে গর্জন কেটে এগিয়ে চলছে 147 কিলোমিটার ঘন্টা স্পিডে। প্রণয় সামনের হেলমেট শক্ত করে চেপে ধরে রেখেছে। তার গাঢ় বাদামি চোখের রাত্রির প্রতিফলন তার দৃষ্টি ধ্রুব তারার মতো স্থির এবং আগুনের মতো তপ্ত। পেছনে বসে থাকা প্রিয়তা এক হাতে প্রণয়ের কোমর জড়িয়ে অন্য হাতটা আস্তে করে প্রণয়ের বুকে ছুঁয়ে রেখেছে। মাথাটা নিঃশব্দে এলিয়ে দিয়েছে প্রণয়ের পিঠে। প্রবল বাতাসের সাথে তাল মিলিয়ে তার ঢেউ খেলানো চুলগুলো উঠছে আপন গতিতে। পিঠের উপর অত্যন্ত নরম কিছুর মৃদু চাপ অনুভব করছে প্রণয়, ফলে কণ্ঠনালী অনবরত কাঁপছে তার। তবু দৃষ্টি সামনের পানে স্থির। প্রিয়তা ধীরে একটা নিঃশ্বাস ছাড়ে। উত্তপ্ত
থ্রিলিং রোমান্সে ভেজা নিঃশ্বাসটা গিয়ে প্রণয়ের কানের লতিতে আশ্রে পড়ে। প্রণয় পিছনে না তাকিয়ে বা হাতটা প্রিয়তার অরুতে চেপে ধরে ঠান্ডা গলায় বলে, সাবধানে ধরে বস। প্রিয়তাও তাই করলো। আরো শক্ত বাঁধনে প্রণয়ের পেট জড়িয়ে ধরে, ফলে দুটি দেহের ঘনিষ্ঠতা বেড়ে যায় অনেকখানি। স্পিড বোট মিটারে তখন 158 কিলোমিটার ঘন্টায়। প্রিয়তার বুকে তখন হৃদস্পন্দনের চেয়ে বেশি রোমাঞ্চকর গরম রক্ত উতলে পড়ছে। সে চোখ বন্ধ করে বলে, আই ওয়ান্ট দিস মোমেন্ট ফর এভার। প্রণয় কিছু বলে না, গতি বাড়ায়, বাঁ হাত দিয়ে গিয়ার টেনে নেয় আর ডান পাশে প্রেস করে স্পিড মিটার লাফিয়ে ওঠে 165, তারপর 172 কিলোমিটার ঘন্টায়। ঘড়ির কাঁটায় তখন রাত 2:35। ব্যস্ত শহরের অলিগলি শুনশান নিস্তব্ধ। বটতলা কাজী অফিসের ছোট্ট ভবনটা রাস্তার এক পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তার চারপাশে দু একটা হ্যাজি স্টিল ল্যাম্প কাপা কাপা হোল্ট আলো ছড়াচ্ছে। বাতাসে ধুলো, গ্যাসোলিন আর রাতের জং ধরা নির্জনতার গন্ধ। কখনো কখনো দূর থেকে নিশুতি রাতের কুকুরগুলো ডেকে উঠছে। কাজী অফিসের লোহার গেট বন্ধ, তালাবদ্ধ, আর পাশে লাগানো সাইনবোর্ডটাও হালকা বাতাসে একটু দুলে ওঠে। আল ইখলাস কাজী অফিস, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। লেখা ঝাপসা হয়ে আসছে। আশেপাশে দোকানপাট বন্ধ। রাস্তার কেবল মাঝে মাঝে দু একটা বাইক কিংবা প্রাইভেট কারের দেখা মিলছে। পাশের রং দোকানের সাউনিতে দাঁড়িয়ে আছে আদিপ আর পরি। আদিপের চোখ মুখ স্বাভাবিক, তবে পরিণীতার চেহারার অবস্থা ভীতি সন্ত্রস্ত। চোখ মুখে চাপা ভয় ও উত্তেজনা। মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা ভেতরে ভেতরে প্রচণ্ড ঘাবড়ে আছে। কি হতে চলছে তার ভবিষ্যতে তা আল্লাহই ভালো জানেন। তার মন বলছে সে হয়তো পালিয়ে সে ঠিক কাজ করেনি, এর মাসুল হয়তো তাকে গুনতে হবে অনেক খারাপভাবে। সে পালিয়েছে জানার পর নিশ্চয়ই সাদমান শিকদার হাত গুটিয়ে বসে থাকবেন না। এসব ভেবেই ভয়ে পরিণীতার চেহারার রক্ত উড়ে গেল। আদিপ কয়েক পলক নীরবে চেয়ে দেখল পরিণীতার ভয় ভীতি উৎকণ্ঠা। সে মৃদু হেসে পরিণীতার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো। সাথে সাথেই সামান্য চমকে মাথা তুলে তাকালো পরিণীতা। কম্পিত কণ্ঠে আওড়ালো, আমরা কি কাজটা ঠিক করছি মাস্টার মশাই? আদিপ পরিণীতার চোখের গভীরে তাকিয়ে বড় করে শ্বাস টানলো। পরিণীতার চোয়ালে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমি ভাবার সময় দিয়েছিলাম পরি, তুমি ভেবেছো, কিন্তু এখন আর ভাবার সময় নেই। আজ যদি তুমি ভয় পেয়ে পিছিয়ে যাও, তবে আর কোনোদিনও এই জায়গায় এসে দাঁড়াতে পারবে না। এটাই তোমার জীবনের প্রথম এবং শেষ সুযোগ। পরিণীতার জলজলে অক্ষি পল্লবে অসহায়ত্ব ভর করল। সে আলগোসে আদিবের পেট জড়িয়ে ধরে মৃদু ফুপিয়ে উঠে বলল, আমার নিজের জন্য একটুও ভয় করছে না, বিশ্বাস করুন। আমার সব ভয় আব্বু আর বড় দাদানকে নিয়ে। আপনি তো জানেন না আমার বড় দাদান আসলে কি জিনিস। আপনি আব্বুর হিংস্রতা দেখেছেন, কিন্তু বড় দাদানের হিংস্রতা দেখেননি, যা আমি দেখেছি। আমার বাপ ভাই এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই বললেই চলে, তবে আমার ভাই তুলনায় অনেক বেশি হিংস্র। পরিণীতার কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। সময়টুকু পর্যন্ত পেল না আদিপ। তার আগেই কারো পুরুষালী বলিষ্ঠ হাতের শক্ত আঘাত এসে আছড়ে পড়ল তার মুখে। এতে 2 কদম পিছিয়ে গেল আদিপ। আকস্মিক আক্রমণে ভয়ে লাফিয়ে উঠল পরিণীতা। পেছনে ফিরে তাকাতেই তার হৃৎপিণ্ডটা কামড় দিয়ে উঠল। ভয়ে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপন ধরল। প্রণয়ের সুন্দর মুখখানা মুহূর্তেই নরকীয় হিংস্রতায় ছেয়ে গেছে। গাঢ় বাদামি বর্ণের শিকারী চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। মারধর করার জন্য বলিষ্ঠ হাতের পেশিগুলো ফুলে ভেবে উঠেছে। প্রিয়তা গুটিসুটি মেরে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সবকিছুই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত আগেও তো সবকিছু কত সুন্দর ছিল, তাহলে হঠাৎ এমন চেহারার রং পাল্টে গেল কিভাবে? আর তাছাড়া আপু আর মাস্টার মশাই বা এখানে কি করছে, তাও এত রাতে? কিন্তু আদিপের উপর আরেকটা আঘাত পড়তেই ভয়ে লাফিয়ে উঠল তার সকল ভাবনা চিন্তা উড়ে গেল। কয়েক হাত দূরে ছিটকে পড়ল আদিপ। এবার ভয়ে প্রিয়তার অবস্থাও পরিণীতার মতোই হলো। ভয়ের চোটে দুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তারা দুজন কিছু বুঝবে তার আগেই প্রণয় আবারও শার্টের হাতা গুটিয়ে এগিয়ে যায় আদিবের দিকে।
তার শরীরের পেশিগুলো টান টান হয়ে কপালে শিরা ফুলে উঠেছে। দাদানের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠে পরিণীতার অন্তর। সে পলক ঝাপটায় আগে। আদিপের শরীরে তৃতীয় এবং চতুর্থ বারের মতো সমর্থবান পেশিবহুল হাতের আঘাত এসে আছড়ে পড়ে। রক্তের পিচকারি ছিটকে এসে লাগলো পরিণীতার গায়ে। চিৎকার দিয়ে কেঁদে উঠল পরিণীতা। ছুটে গিয়ে প্রণয়কে যে ধরে আটকাবে সেই সাহসটা পর্যন্ত জোগাতে পারছে না। তবুও আদিবের রক্ত তার সহ্য হলো না। ছুটে গিয়ে পা জড়িয়ে ধরল প্রণয়ের। কান্না করে দিয়ে মিনতি করে বলল, প্লিজ ওনাকে মারবেন না দাদান, ওনার কষ্ট হচ্ছে, প্রয়োজনে আমাকে মারুন, তবু ওনাকে মারবেন না। পরিণীতার কণ্ঠে হাত থামলো প্রণয়ের। সে দৃষ্টি নামিয়ে শীতল চোখে তাকালো পরিণীতার দিকে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। পুনরায় আদিবের শার্টের কলার চেপে ধরল, হুঙ্কার দিয়ে বলল, তোমার তো সাহস কম না ছেলে, তুমি আমার বোনকে নিয়ে পালিয়েছ, আবার সেটা মেসেজ করে আমাকে জানিয়ে দিচ্ছ। খুব দম হয়েছে দেখছে বুকে। যে প্রণয় শিকদারের পরিবারের দিকে মানুষ দিনের বেলাতে চোখ তুলে তাকানোর সাহস পায় না, সে তুমি রাতের অন্ধকারে আমার বোনকে নিয়ে পালাচ্ছ। এত সাহস পাও কিভাবে আমার বোনকে বাড়ি থেকে তুলে আনার? প্রণয়ের এমন বজ্র কণ্ঠে কেঁপে উঠল প্রিয়তা ও পরিণীতা। আদিব ঠোঁটে লেগে থাকা রক্তটুকু মুছে শান্ত কণ্ঠে হেসে বলল, সাহস আছে বলেই তো আপনার বোনকে ভালোবাসতে পেরেছি, আর সেই সাহসের জোরেই তাকে নিজের করে নেব। আদিবের স্পর্ধা দেখে বুক কেঁপে উঠল প্রিয়তা ও পরিণীতার। আদিবের বাক্যে বাঁকা হাসল প্রণয়। কাঁধে হাত রেখে বিদ্রুপ করে বলল, রিয়েলি? আমার বোনকে এতই ভালোবাসো? এত কিছু জানো তখন এটা নিশ্চয়ই জানো আমার বোনকে যে ভালোবাসে তাকে মরতে হয়, অ্যান্ড আনফর্চুনেটলি তোকে মরতে হবে। নাও গেট রেডি, ডেথ ইজ কামিং ফর ইউ। বলে রিভলভার আদিবের কপাল বরাবর ঠেকায়। পরিণীতা এতক্ষণ ঠিকই এই ভয়টাই পাচ্ছিল। সে বুঝলো এবার হয়তো সময় এসে গেছে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার। তাই এবার আর ভয় করলো না। পরিণীতা নির্ভয়ে এগিয়ে দাঁড়ালো প্রণয়ের রিভলভারের সামনে। দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা যদি অপরাধ হয় তবে সেই অপরাধ আমিও করেছি দাদান, তাই শাস্তি ভুগলে মাস্টার মশাই একা কেন ভুগবে? আমরা দুজনেই সমান অপরাধী, তাই মারতে হলে আমাকেও মারুন। বলে মাথা নিচু করে নিল পরিণীতা। আদিব আর প্রণয় একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এমন সিরিয়াস মোমেন্টেও দুজনকে হাসতে দেখে হকচকিয়ে গেল প্রিয়তা ও পরিণীতা। তাদেরও ভয় এখনো কাটেনি, তাই দুজনের এমন অদ্ভুত ব্যবহারে অবাক হলো, কম ভয় পেল বেশি। রিভলভারটা আবার পকেটে ঢুকিয়ে আদিবের কাঁধে হাত রাখলো প্রণয়। সন্তুষ্ট হেসে বলল, আমি মানুষ চিনতে ভুল করি না। আদিব তৃপ্তি হেসে পরিণীতার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনার ঋণ শোধ করার সামর্থ্য এই জীবনে আমার হবে না, কিন্তু আজীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমাকে আমার পরি দিয়েছেন। আদিবের দিকে তাকিয়ে মৃদু হাসলো প্রণয়। আদিবের কাঁধ চাপড়ে বলল, আমি তোমার জন্য কিছু করিনি। আমি যা করেছি আমার বোনের জন্য করেছি। আমি সবসময় চেয়েছি আমার বোনের জীবনে একজন সঠিক মানুষ আসুক, যে আমার বোনের মর্ম বুঝবে, যেদিন শেষে টাকা নয় আমার বোনকে খুঁজবে, আর সে ছেলেটাই তুমি। তাই তোমাকে আমার বোনের জীবনে এনেছি। এখানে তোমার স্বার্থ নয়, আমি নিজের স্বার্থটাই দেখেছি। আদিব ও প্রণয়ের কথোপকথনে তাজ্জব বনে গেল প্রিয়তা ও পরিণীতা। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের দিকে। প্রিয়তা কৌতূহল চাপাতে না পেরে হতবিলম্ব কণ্ঠে প্রশ্ন করেই ফেলল, আপনি তো এয়ার স্যারকে আপু টিউটর হিসেবে নিয়ে এসেছিলেন, তার মানে? কথা সম্পূর্ণ করার আগেই প্রিয়তার আক্ষি কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। পরিণীতাও হতবাক। তবে তাদের বিস্ময়কে বেশি দূর এগোতে না দিয়ে পরিণীতার দিকে এগিয়ে এলো প্রণয়। শীতল চোখে বোনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুই যদি একবার আমায় বলতে যে তুই আবেদকে ভালোবাসিস, আমি কি তোকে খেয়ে ফেলতাম? দাদান খুব খারাপ, তাই না বোন? খুব হিংস্র, নিকৃষ্ট। প্রণয়ের কঠোর কণ্ঠে বলা বাক্যগুলোতে পরিণীতার কলিজা মোচড় দিয়ে উঠল। অশ্রুসিক্ত নয়ন জোড়ায় নামিয়ে নিল প্রণয়। ওর মাথায় হাত রেখে বলল, অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গেছিস, কাউকে না জানি বাড়ি থেকে পালাচ্ছিস। দুনিয়াটাকে তুই যতটা সহজ ভাবছিস, দুনিয়াটা কিন্তু অতটা সহজ নয়। প্রণীতা আর শুনতে পারল না। দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল, ফুপিয়ে উঠে বলল, সরি দাদান, আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি।
প্রণয় আর কিছু বলল না, পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে বলল, সব রেডি আছে? ওকে, আসছি। বলে ফোন কেটে দিল। প্রণয় সবার দিকে তাকিয়ে বলল। চলো। প্রিয়তা আবার গোল গোল চোখে তাকিয়ে বলল। আবার কোথায়? প্রণয় ওর দিকে দৃষ্টি ঘুরিয়ে বাঁকা হেসে বলল, বিয়ে করতে। রাত 2টা। Boss, I have brought him. Shall I bring him in here? বস, ওনাকে নিয়ে এসেছি। ওনাকে কি এখানে নিয়ে আসবো? আফ্রিকান গাটরা ফর্মাল ভঙ্গিতে প্রণয়ের উদ্দেশ্যে বলল। কালো পোশাক পরিহিত বেশ মোটা মোটা কালো বর্ণের লম্বা মতো লোকটাকে দেখে প্রিয়তার মুখ একদম হাঁ হয়ে গেল। লোকটা একেবারে কুচকুচে কালো। প্রিয়তার মনে হলো লোকটা হয়তো আফ্রিকান অথবা নাইজেরিয়ান। অন্ধকার রাতে হাই পাওয়ার টর্চ লাইট ছাড়া যে এই মহাশয়কে খুঁজে পাওয়া যাবে না এই বিষয়ে প্রিয়তা শতভাগ নিশ্চিত। প্রণয় ইশারা দিতেই দুজন গার্ড কম্বল পেঁচানো কিছু একটা চ্যাংদোলা করে নিয়ে ভেতরে ঢুকলো। জিনিসটা বোধহয় নড়ছেও। প্রিয়তা সেদিকে ওর গোল গোল চোখে তাকিয়ে মনে মনে বলল, আজ বোধহয় প্রণয় ভাই আমাকে সারপ্রাইজ দিতে দিতে হার্ট অ্যাটাক করিয়ে ফেলবে। প্রিয়তার ভাবনা শেষ হওয়ার আগে গার্ডটা সেই কম্বল পেঁচানো জিনিসটা প্রণয়দের সামনের কাউচে রাখলো। সাথে সাথেই চাদরের ভেতর থেকে ধরফড়িয়ে বেরিয়ে এলো এক 65 ঊর্ধ্ব এক লম্বা দাড়িওয়ালা ভদ্রলোক। প্রিয়তা লোকটাকে ভালোভাবে দেখার আগেই প্রণয় তার চোখে হাত চেপে ধরল। গার্ডটার দিকে তাকিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুলে আনতে বলেছিলাম, কাপড় খুলে আনতে বলিনি। প্রণয়ের চাপা রাগ দেখে সাথে সাথে গার্ড দুটো মাথা নিচু করে নিল। নম্র কণ্ঠে প্রত্যুত্তর করল, সরি বস, ওনাকে আমাদের সাথে আসার জন্য অনেকভাবে বুঝিয়েছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক টাকাও অফার দিয়েছিলাম, কিন্তু ওনার একটাই কথা, এত রাতে উনি ওনার বউ ছেড়ে আসবেন না, তাই বাধ্য হয়ে ওনাকে এভাবে তুলে আনতে হয়েছে। আর বেশি যথাযথ করাতে ওনার লুঙ্গি বিপদ সীমা অতিক্রম করায় পর্যায়ে চলে গেছেন। কাজীর লুঙ্গির এমন বেহাল দশা দেখে জাবেতের মনেও ভীষণ মায়া হলো। মনে মনে বলল, আহারে বেচারা, এই মাঝরাতে বউকে ছেড়ে আসতে কতই না কষ্ট হয়েছে। ঠিকই তো, আসবে কেন? এখন তো বউয়ের সাথে কুস্তির সময়, তা না বুনো হাতিদের সাথে কুস্তি করতে হচ্ছে। প্রিয় তার চোখের উপর থেকে প্রণয়ের হাত সরানোর চেষ্টা করতে করতে বলল, ইস, কি করছেন প্রণয় ভাই, ছাড়ুন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। প্রণয় ওর কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু ধমকে বলল। অন্যের বউয়ের সম্পদ তুই কেন দেখবি? আশ্চর্য হলো প্রিয়তা। চোখের উপর থেকে হাত সরানোর সাথে সাথে অন্যের বউয়ের সম্পদ দেখার কি সম্পর্ক? জাবেদ এগিয়ে গিয়ে কাজীর লুঙ্গি ঠিক করে দিল। কাজী সাহেব যেন মহা বিরক্ত। তিনি এবার প্রণয়ের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বললেন, এই পুলা, তাহলে তোমার কোথায় এই কালা আর ধলা পাঠাগুলা আমাকে এই রাতে তুলে আনছে? তা বিয়েটা করনি নাকি? বোঝো না মাঝ রাতে বউ ছেড়ে আসা যায় না? সারাদিন এই ঢঙের বিয়ে পড়াটা চক্করে বউয়ের আঁচলের সাথে বেঁধে থাকতে পারি না। যাও, তবু একটা রাতে সময় পাই। এ সময় যদি এই পাঠাগুলো গিয়ে এইভাবে জ্বালাতন করে, তাহলে আমার ঘরে আলোটা জ্বালাবো কী করে? কাজীকে এমন ছুরির মতো জবাব চালাতে দেখে ভয়ে ততস্থ হলো জাবেদ ও আদিব। যদিও প্রণয় একেবারে নির্লিপ্ত, তার দৃষ্টি শীতল। কাজীর বলা কথাগুলোর প্রথম কয়েক লাইন বুঝলেও শেষের লাইনটা বুঝতে প্রিয়তার অসুবিধা হলো। তাই কৌতূহলে প্রশ্ন করতে নিলে সাথে সাথেই প্রণয় চাপা কণ্ঠে ধমকে বলল। একদম চুপ। ধমক খেয়ে চুপ মেরে গেল প্রিয়তা। তবে প্রিয়তা চুপ করতে পারলেও জাবেদ পারল না। সে ফট করে প্রিয়তার মনের প্রশ্নটা করেই বসল। তীব্র কৌতূহল নিয়ে বলল, আজ্ঞে চাচা, বউয়ের আঁচল ধরে ঘোরার সাথে ঘরে আলো জ্বালানোর কি সম্পর্ক? কাজী লোকটার মনের বিরক্তিটুকু নাকের ডগায় ছড়িয়ে তাকালো জাবেদের দিকে। জাবেদ ক্যাবলা মার্কা হাসি দিয়ে তাকিয়ে আছে। কাজী লোকটা জাবেদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, বউ আছে? কাজীর প্রশ্ন শুনে মুখ চুন হয়ে গেল জাবেদের। করুণ চোখে মাথা দুপাশে দোলালো, যার অর্থ নেই। জাবেদকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বিরাট হতাশার শ্বাস ছাড়লেন কাজী। হতাশ কণ্ঠে বললেন, কি হে ছোকরা, দেখে তো মনে হচ্ছে বুড়া ধামরা। তাহলে বিয়েটা করছো না কেন? ঘরে আলো জ্বালানোর দরকার নেই নাকি? জানো আমি কত বয়সে বিয়ে করেছিলাম? কাজীর কথা শুনে ভীষণ হাসি পেল প্রিয়তা ও পরিণীতা। তবে প্রণয়ের ভয়ে হাসতে পারল না ঠিকই, কিন্তু কৌতূহলী চোখে কাজীর দিকে তাকিয়ে রইল। জাবেদ আগ্রহভরা কণ্ঠে বলল,
জি, কত? কাজী লোকটা একটু ভাব নিয়ে বলল, 15 বছর বয়সে বিয়ে সেরে ফেলেছিলাম, তাই আজ অবধি পুরো 18খানা উজ্জ্বল বাতি ঘরে জ্বালিয়েছি। এখন 19 নম্বরটা জ্বালাবো ইনশাল্লাহ। তা তোমার বয়স কত ছোকরা? কি করো? আমার কাছে ভালো পাত্রী আছে, বিয়ে করবা? জাবেদ শুকনো ঢোক গিলে আতঙ্কিত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় এখনো শান্ত। জাবেদ ভয়ে ভয়ে বলল, জি, 25। 25 শুনে হাই হাই করে উঠল কাজী সাহেব। আফসোস করে বললেন, আহারে, পুরোটা যৌবনের পুরো 10টা বছর নষ্ট করে ফেললো। পোলা, তোমার যৌবন তো পিঁপড়ায় চেটে খাচ্ছে। শোনো পোলা, এখনো সময় আছে, তোমার তো উচিত আজই বিয়ে করে ফেলা। কাজের সহানুভূতিতে অদৃশ্য হাতে চোখের জল মুছল জাভেদ। আজ এগুলো 1% যদি তার বস বুঝতো তাহলে আজ তার ঘরেও বাতি জ্বলতো। দুঃখ। কাজী আবার কিছু বলতে নিলে তার পাশের ফ্লাওয়ার ভার্সে শুট করে দিল প্রণয়। শীতল কণ্ঠে হুমকি দিয়ে বলল, মুখ দিয়ে যদি আর একটা অপ্রয়োজনীয় কথা বের করেন তো আপনি 19 নম্বর বাতি চালানোর স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে। গার্ড ব্যতীত গুলির শব্দে লাফিয়ে উঠল সবাই। ভয়ে ব্যাঙের মতো লাফ দিতে গিয়ে পুনরায় কাজের লুঙ্গি খোলার উপক্রম হলো। সে ভীতির চোখে তাকালো প্রণয়ের দিকে। এই ছেলেকে ওনার সুবিধা মনে হচ্ছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে। তাই তিনি কাপা কণ্ঠে বললেন, কার বিয়ে দিতে হবে বলুন? কাজীর কাকা শুনে প্রিয়তা ফট করে বলে উঠল, আহা কাজী সাহেব, কাকের বিয়ে দিতে হবে না তো, আমার আপুর বিয়ে দেবেন। কাজী এবার প্রিয়তার দিকে তাকালেন। এই মেয়েটা বেশি মিষ্টি, তবে বেশি গদগদ হওয়া যাবে না, না হলে পরে দেখা যাবে ওনার আর শেষবারের মতো ওনার 18 সন্তানের জননী প্রাণের প্রিয়া গুলবাহার বানুকে আর দেখা হবে না। তাই সেই ভয়ে চুপ মেরে গেলেন। জাভেদ পরি আর আদিবকে দেখিয়ে বলল, ওনাদের বিয়ে। কাজী পরি আর আদিবের দিকে তাকিয়ে প্রশংসা করে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর বানাইছে। তা বাবা, তোমাদের পরিচয়টা একটু বলো। আর মা, তোমার অভিভাবক কে? একটু ডাকো। কাজীর প্রশ্নে প্রণয় পুনরায় ঠান্ডা কণ্ঠে বলল, ওর অভিভাবক আমি, ওর বড় ভাই। প্রণয়ের কথায় আবার কেঁপে উঠলেন কাজী সাহেব। মনে মনে বললেন, কি মিষ্টি মেয়ে, তার এমন গম্ভীর ভাই। তবে প্রণয়ের কথায় পড়ি আর প্রণয়ের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলেন, সত্যি মেয়েটার চেহারা এই ছেলেটার মুখের আদলে হালকা হালকা ছাপ পাওয়া যায়। তিনি এবার আদিপের দিকে তাকিয়ে বললেন, তোমার নাম পরিচয় বলো, আর কত টাকা মোহরানা বাঁধবো বলো। আদিপ একবার পরীর দিকে তাকিয়ে বলল, আমার নাম আবিদ রাফাত, আমার আব্বার নাম মাহমুদ রহমান, আর দেনমোহর 101 টাকা। পাশ থেকে বলে উঠল পরিণীতা। দেনমোহরের টাকার অংশ শুনে একটু অবাক হলেন কাজী সাহেব। খানিক ধীর কণ্ঠে বললেন, তুমি নিশ্চিত 101 টাকায় লিখবো? পরিণীতা দৃঢ় কণ্ঠে বলল, জি, 101 টাকাই লিখুন। আদিপও পরিণীতার কথার আপত্তি জানালো। কারণ সাদমান শিকদারের মেয়েকে সে যদি নিজের গায়ের শেষ রক্ত বিন্দুটাও বিক্রি করে দেয় তবু সেই টাকার পরীর কাছে হাতের ময়লার সমান। কাজীও আর দ্বিমত করল না, বিয়ে পড়ানো শুরু করলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে যুগল সৃষ্টি করেছেন এবং দাম্পত্য জীবনে শান্তি ও করুণা রেখেছেন। আজ আমি এই পবিত্র আসনে বসে আপনাদের সবাইকে সাক্ষী রেখে দুটি পরিবারকে এক পবিত্র বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছি। এই বিয়েতে কন্যাদান করতেছেন কন্যা জ্যেষ্ঠ ভ্রাতা জনাব আবরার শিকদার প্রণয়। আমি এখন তার সম্মতি চাই। জনাব আবরার শিকদার প্রণয়, আপনি কি কন্যার পক্ষ হতে এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? পরিণীতা ভরাট কণ্ঠে বলল, জি, আমি বিয়েতে সম্মতি দিচ্ছি। এরপর কাজী সাহেব বললেন, প্রথমে আমি কনের সম্মতি গ্রহণ করব। জনাব সাদমান শিকদার সাহেবের কনিষ্ঠ কন্যা অনুজা শিকদার পরিণীতাকে আমি 101 টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদ রহমান সাহেবের পুত্র জনাব আবিদ রাফাতের সাথে ইসলামী শরীয়তের বিধিন মোতাবেক বিবাহের জন্য প্রস্তুত রাখিতেছি। কাজী সাহেব এবার পরিণীতার দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বললেন,
পরিণীতা, আপনি কি 101 টাকা দেনমোহর ধার্য করিয়া আবিদ রাফাতের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহে সম্মতি আছেন? পরিণীতা চোখ তুলে তাকালো আদিবের দিকে। আদিব সন্তর্পণে ওর হাতের মুঠো নিজের হাতে নিল, চোখের ইশারায় ভরসা দিল। পরিণীতার ভীষণ কষ্ট লাগলো আব্বুর কথা ভেবে। বড় ভাইয়ের দিকে জলজলে নয়নে তাকালো। প্রণয় বোনের মনোভাব বুঝতে পেরে পরিণীতার মাথায় হাত রাখলো, আদরে কণ্ঠে বলল, তুই অনেক বুঝতার বোন, তুই সব বুঝিস। তাই এটাও খুব ভালো মতোই জানিস আমরা সবসময় চাইলেও সবকিছু পাই না। আমরা যাদের আমাদের আপন ভাবি তারাই দিন শেষে আমাদের সব থেকে বড় ক্ষতিটা করে। তাই আমার সাথে যা হয়েছে আমি কখনো চাইবো না তা আমার বোনের সাথে হোক। তুই নিজেকে সামনে নিস, চাইলে তুই আমার মন পাবি না। পরিণীতাও নীরবে 2 ফোঁটা অশ্রু ফেলল, নত কণ্ঠে বলল, জি, আমি কবুল করছি। আপনি কি কবুল করছেন? আমি কবুল করছি। আপনি কি কবুল করছেন? জি, আমি কবুল করছি। এরপর কাজী সাহেব পাত্রের সম্মতির জন্য বললেন, আমি মোহাম্মদ রহমান সাহেবের সুযোগ্য পুত্র জনাব আবিদ রাফাত সন্তুষ্টি ও সম্মতির ভিত্তিতে জনাব সাদমা সিকদার সাহেবের কনিষ্ঠ কন্যা অনুজা সিকদার পরিণীতাকে মাহর ধার্য করিতেছি 101 টাকা। ইসলামের শরীয়ত বিধান অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতেছি। আমি এখন পাত্র সম্মতি চাই। জনাব আবিদ রাফাত, আপনি কি 101 টাকা দেনমোহর ধার্য করিয়া অনুজা সিকদার পরিণীতাকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করতে কবুল করছেন? আদিব স্থির ও সম্মানপূর্ণ স্বরে, জি, আমি কবুল করছি। আপনি কি কবুল করছেন? জি, আমি কবুল করছি। আপনি কি কবুল করছেন? জি, আমি কবুল করছি। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়েছে। আমি ঘোষণা করছি, আজ হতে আবিদ রাফাত ও অনুজা সিকদার পরিণীতা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক স্বামী স্ত্রী। আল্লাহ তোমাদের জীবনে বারকাত দান করুক, রহমত বর্ষণ করুক, ভালোবাসা ও প্রশান্তি দিয়ে ঘর বেড়ে উঠুক। সবাই বলুন আমিন। একসাথে সবাই বলে উঠল আমিন। আদিব ও পরিণীতার চোখে পানি, তবে তা দুঃখের নয়। হাজার প্রতিকূল পরিস্থিতির পর সুখের সোনালী প্রাপ্তি আজ। ফাইনালি পরি পেয়ে গেল তার মাস্টার মশাইকে, আর আদিব পেয়ে গেল তার অ্যাঞ্জেলকে। তাই এই সুখে আপনারাও বলুন আমিন। তারপর প্রিয়তা পরিণত দৃষ্টিতে তাকালো অন্যতমার দিকে। মেয়েটার চেহারা মুখ জুড়ে এক রাশ দমচাপা কৌতূহল যেন ঠিকরে পড়ছে। প্রিয়তা ওর অস্ত্রতা দেখে হালকা হাসলো, হাতের অ্যাপেল ওয়াচে সময় দেখে বলল, নাও ইটস টাইম টু ইফতারি। বলে চলে গেল খাবার আনতে। তবে অন্যতমা যেন অন্য কোনো ঘোরের মধ্যেই আছে। সে প্রিয়তার বলা নিখুঁত বাস্তব গল্পটার প্রত্যেকটা লাইনের ভাঁজে ভাঁজে নিজেকে হারিয়ে ফেলছে। প্রিয়তার বলা গল্পের প্রত্যেকটা দৃশ্যই যেন জীবন্ত, সে নিজের চোখের সামনে ভাসতে দেখছিল। কাহিনীটা শুনে গল্প মনে হলেও এ যেন কারো জীবনের প্রখর বাস্তবতা। তাই সকাল গড়িয়ে কখন বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে তার বিন্দুমাত্র টের পায়নি সে, সেইখানেই ছিল না। কিন্তু এমন টান টান উত্তেজনা এসে গল্প বন্ধ করে দিতেই অন্যতমার মনে মনে হাঁসফাঁস উঠে গেল। পরবর্তী 28 দিন কি কি ঘটেছিল তা জানার জন্য তার মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়ল। সর্বোপরি তার মনে একটাই প্রশ্ন কাটার মতো বিচ্ছে, 4 বছর আগে কি এমন ঘটেছিল যার জন্য নরম সরম কদম পদ্ম ফুলের মতো মেয়েটা আজ ইস্পাতের মতো শক্ত হয়ে গেল? সত্যি কি এমন আঘাত পেয়েছিল মনে, যার জন্য ওই নরম মনটা আজ পাথুরে, অনুভূতি শূন্য? সত্যি কি সেই পুরুষের মনে ওর জন্য কিছু ছিল না? কিছু না থাকলে কেউ এত ভালোবাসে, আগলে রাখে? কিন্তু আর বেশি দূর ভাবতে পারল না অন্যতমা। প্রিয়তা 2 হাতের ট্রে ভর্তি খাবার এনে রাখলো টেবিলের উপর। নিজেও এসে বসে পড়ল অন্যতমার সামনের চেয়ারে। একটা পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে বলল, কুইক। অন্যতমা ও অন্য সব ভাবনা চিন্তা আপাতত দূরে সরিয়ে বিসমিল্লা বলে রোজা খুলল। প্রিয়তার আনা একটা বার্গারে কামড় বসাতে বসাতে বলল, আচ্ছা প্রিয়, তখনও রোজার মাস ছিল তাই না?
অন্যতমার কথায় হাত থেমে গেল প্রিয়তার। গম্ভীর চোখে তাকালো অন্যতমার দিকে। মেয়েটা বেশ অস্থির, কৌতূহলী, চটপটে আর চঞ্চল। তাই প্রিয়তা ওর দিকে না তাকিয়ে ছোট করে বলল। হুম। অনন্যা এবার বানানা স্মুথিতে এক সিপি দিয়ে বলল। তারপর কি হলো বল প্লিজ। তোর বড় আব্বু কি পরি আর তার মাস্টার মশাইকে মেনে নিয়েছিলেন? আর এত যখন ভালোবাসিস তাহলে ওনাকে ছেড়ে বিদেশে আসতে কেন রাজি হলি? আর তোর সেই পুরুষের সম্পর্কে যতটা শুনেছি তাতে আমার তার প্রতি জানার ইচ্ছেটা আরও আরও বেড়ে গেছে। অন্যতমার মুখের থেকেও চোখে বেশি প্রশ্ন ও আকাশসম কৌতূহল। তবে অন্যতমার এত প্রশ্ন ও প্রিয়তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। বাক্যের ভুল সংশোধন করো অন্যতমা। সে আমার নয়। সে আমার জন্য চিরকালই নিষিদ্ধ পুরুষ ছিল। তখন ছোট ছিলাম, বুঝতাম না। অনুভূতির ভার বইতে না পেরে অনেক বেশি লোভ করে ফেলতাম, সীমা ছাড়িয়ে যেতাম। কিন্তু এখন তো বুঝতে পারি অন্যর জিনিসকে নিজের ভাবার মতো ছোট লোকে আর দুটো নেই। আর সেটা যখন সেই মানুষটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, তখন কয়েক মুহূর্তের জন্য নিজের গোটা দুনিয়াটাই থেমে যায়। নিজের কৃতকর্মের জন্য নিজের উপরই প্রচণ্ড ঘৃণা হয়। অপমান আর আত্মসম্মান নষ্ট হওয়ার জ্বালায় জ্বলতে থাকে মন। তাই এখন আর আমার অন্যের প্রতি, জিনিসের প্রতি মায়া বা লোভ কোনোটাই নেই। প্রিয়তার বলা রুক্ষ কথাগুলোতে একটু থমকালো অন্যতমা। নিজের সবচেয়ে প্রিয় পুরুষের সম্বন্ধে এত কঠোর কঠোর বাক্যগুলো বলে ফেলল কোনো প্রকার কোনো অনুভূতি বহিঃপ্রকাশ ছাড়াই, একেবারে নির্লিপ্তভাবে, নির্লিপ্ত কণ্ঠে। এটাতে একটু আশ্চর্য হলো অন্যতমা। সে যখনই প্রিয়তার অতীত নিয়ে কথা বলে তখনই খুব নিখুঁতভাবে প্রিয়তার ফেস এক্সপ্রেশন বোঝার চেষ্টা করে। কণ্ঠের রাগ, অভিমান, ভালোবাসা অথবা ঘৃণার অস্তিত্ব মাপার চেষ্টা করে, কিন্তু তার সেই অদম্য প্রচেষ্টা প্রতিবারই বিফল হয়। তাই অন্যতমার মাঝে মধ্যে সন্দেহ হয় সেই মরণ প্রেমের অস্তিত্ব প্রিয়তার মাঝে আদৌ আছে কিনা। কারণ প্রিয়তার একেবারেই স্বাভাবিক জীবনযাপন আর চলাফেরার ধরন দেখে কখনোই মনে হয় না তার জীবনে কোনো হিডেন পেন আছে। এবং মাঝে মাঝে মনে হয় প্রিয়তা হয়তো সেই ডিপ অবসেশন অনেক আগেই কাটিয়ে ফেলেছে। যেমন এখন প্রিয়তার চেহারার এক সিটেও কোনো অনুভূতি নেই, বা সে যখনই প্রিয়তাকে তার অতীত নিয়ে প্রশ্ন করে তখনই প্রিয়তা একদমই নির্লিপ্ত কণ্ঠে তার স্বাভাবিক প্রত্যুত্তর করে, কোনো রকম অনুভূতির বহিঃপ্রকাশ দেখায় না। সে সামনে বসা এই মেয়েটার সাথে তার 4 বছর আগের বর্ণনার সেই মেয়েটার কোনো মিল পায় না। সেই মেয়েটা ছিল কোমল, অবুঝ, ইম্যাচিউর, কিন্তু এই মেয়েটার সব কিছু যেন একটু বেশি বেশি বাড়াবাড়ি। কারণ এখন মেয়েটার বয়স 20 হলেও তার কথাবার্তা, চলাফেরা, ভাব, গাম্ভীর্য, ম্যাচুরিটি আর পরিপক্কতায় মেয়েটাকে 35 মনে হয়। তার চোখ মুখে কোনো হাসি নেই, কোনো দুঃখ নেই, কোনো অনুভূতি নেই, যেন কোনো এক যন্ত্র মানবী। অন্যতমা চঞ্চলতা ছেড়ে এবার সিরিয়াস কণ্ঠে প্রশ্ন করল। তুই যে আসক্তির বর্ণনা দিয়েছিস সেসব মানুষ তার মরণের শেষ পর্যন্ত ভুলতে পারে না। আর তোকে দেখে মনে হচ্ছে তুই 4 বছরই পেয়েছিস। তুই যে পুরুষের বর্ণনা দিয়েছিস সেই পুরুষের যত্ন আর ভালোবাসা ভুলে যাওয়া কোনো নারীর পক্ষে শুধু কঠিনই নয়, অসম্ভব। তাহলে তোকে দেখে কেন মনে হচ্ছে তুই সব ভুলে গেছিস, জীবনে অনেক দূর এগিয়ে গেছিস? 4 বছরে দূরে থেকে তুই 16 বছরে সব কথা ভুলে গেছিস? সত্যি কি সব ভুলে গেছিস? অন্যতমার প্রশ্নের চারপাশে ছড়িয়ে পড়ল নিগড় নিঃশব্দ। প্রিয়তা কিছুক্ষণ থেমে স্বাভাবিক চোখে তাকালো অন্যতমার দিকে। অন্যতমার চোখে অবিশ্বাস। তা দেখে হালকা হেসে চোখ বন্ধ করল প্রিয়তা। প্রতি রাতে সযত্নে অধ্যয়ন করা স্মৃতির খাতায় চকচকে পৃষ্ঠায় ভেসে উঠতে লাগলো একের পর এক আদর মাখানো সেই সব দিন। প্রিয়তা লম্বা শ্বাস টেনে দৃষ্টি মেলে তাকালো অন্যতমার দিকে। অন্যতমার চোখে হাজারো প্রশ্ন। প্রিয়তা পুনরায় কণ্ঠ স্বাভাবিক মাত্রায় টেনে বলল। উনি চেয়েছিলেন আমি যেন ওনাকে ভুলে যাই, ওনাকে আমার দায়িত্ব থেকে মুক্তি দেই, জীবনে অনেক উন্নতি করি, অনেক দূরে এগিয়ে যাই, স্বাবলম্বী হই, যেন আমার নির্ভরশীলতার দায়বদ্ধতা থেকে উনি মুক্তি পান। উনি আমাকে বলেছিলেন উনি নাকি জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন আমার উপর অতিরিক্ত দয়া দেখিয়ে।
তাই মানুষের অনুগ্রহ আর দয়া পাওয়াটা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। উনি আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন উনি আর আমার ভালো মন্দের দায়িত্ব নিতে পারবেন না। এগুলোই ছিল আমাকে বলা ওনার শেষ কথা। আর আমি ওনার কথা শুনবো না? প্রিয়তা আবার একটু দম নিয়ে পুনরায় বলতে শুরু করলো। আর তুই যে সময়টার কথা বলি ওই সময়টা ছিল আমার জীবনের রঙিন অধ্যায়, সোনালী অতীত, যেখানে আমাকে ভরসা জোগানোর মানুষ ছিল, মাথার উপর বিশাল বটবৃক্ষের মতো ছায়া ছিল, আমার ব্যথায় আমার থেকেও বেশি ব্যথিত হওয়ার মানুষ ছিল। সেসব দিন কি বলা যায়? উনি ছিলেন আমার শিক্ষক, অভিভাবক, পথ প্রদর্শক, আমার আইডল, যার উপর ছিল আমার সবচেয়ে বেশি নির্ভরশীলতা। আমি কিছুই ভুলিনি অন্যতমা। তবে এটাও ঠিক বলেছিস, আমি আর 4 বছর আগে সেই ব্যর্থ জীবনে আটকে নেই। আমি আমার জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছি। আর হয়তো আমার সকল ঝামেলা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে উনিও ওনার জীবনে অনেকটাই এগিয়ে গেছেন। আসল কথা কি বলতো, সময় কারো জন্যই থেমে থাকে না। মানুষ বদলায়, সময়ও বদলায়, পরিস্থিতি বদলায়। যারা এক সময় বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, দেখি তারা আজ দিব্যি বেঁচে আছে, বরং আগের থেকেও আরো ভালোভাবেই বেঁচে আছে। অর্থাৎ কেউ কারো জন্য মরে যায় না, হয় ভুলে যায়, নয় একা একা বাঁচতে শিখে যায়। তাই আমিও খুব ভালোই আছি, বেঁচে আছি আমি। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে, তাই বলে সেটা ধরে বসে থাকলে তো আর জীবন চলবে না। তাই আমিও আমার অতীত একটা রঙিন কাগজে মুড়িয়ে মনের এক কোণায় রেখে দিয়েছি। অন্যতমা গভীর মনোযোগে প্রিয়তার কথাগুলো শুনল। পুরোটা সময় সে চেয়েছিল প্রিয়তার নীলাপ চোখের গভীরে যদি কিছু দেখতে পায় এই আশায়, কিন্তু আফসোস এবারও সে অসফল হলো। চোখের পানি আসা তো দূরের কথা, চোখের পাতা সামান্য কম্পিত হতেও দেখল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় প্রশ্ন করল। উনি এখন কোথায়, কেমন আছে? 4 বছরে কি আর একবারও ওনাকে দেখিসনি? উনি কি আর তোর কোনো খোঁজ খবর রাখেন না? প্রিয়তা আগের মতোই নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। যে মুক্তির আশায় ছিল সে মুক্তি পাওয়ার পর কি আর খাঁচায় ফিরতে চায়? জানি না আমি উনি কোথায় আছেন, কেমন আছেন, দেখিনি আজ অনেকগুলো বছর। নিশ্চয়ই ভালোই আছেন, এতদিনে নিশ্চয়ই বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছেন। উনি সুখী মানুষ, অন্যতমা, তাই বেশি দেখতে যাই না আমি। পাছে যদি নজর লেগে যায়, বলা তো যায় না। আমি বড় লোভী প্রকৃতির মানুষ, 4 বছর আগেও লোভ সামলাতে পারিনি, তাই এখনো নিজের উপর তেমন একটা বিশ্বাস নেই আমার। বলেই তাড়াহুড়া করে চোখ নামিয়ে নিল প্রিয়তা। অন্যতমা এই প্রথমবার কিছু একটা দেখল, তাই আরেকটু বাজিয়ে দেখতে বলল। উনি তোকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, তাই না রে প্রিয়তা? কেমন ছিল ওনার সেই বাদামি চোখের ভাষা, ওনার কথা, ওনার উপস্থিতি? কেমন ছিলেন উনি? এত মায়া, এত ভালোবাসা কি করে ভুললি তুই? আমি হলে তো মরেই যেতাম। অন্যতমার কথায় যেন একটু অমনোযোগী হয়ে পড়ল প্রিয়তা। তার সুন্দর চেহারায় দেখা গেল এক ঝলক অস্ত্রতা। সে চোখ বন্ধ করে কিছু অনুভব করলো, নিঃশ্বাস আটকে বলল। তার ঠোঁট শীতল, কিন্তু নিঃশ্বাস ছিল গরম। তার কণ্ঠ পাহাড়ি ঝর্ণা, কিন্তু স্পর্শ ছিল নরম। প্রিয়তার চেহারায় কিঞ্চিত মাত্র অনুভূতির ঝলক দেখতে পেল অন্যতমা। তার 2 লাইনের এই হেয়ালি পূর্ণ বাক্যই যেন সেই পুরুষের বর্ণনা নিখুঁতভাবে দিয়ে দিল। অন্যতমা আরও কিছু বলতে নিলে বসা থেকে চট করে উঠে পড়ল প্রিয়তা। অন্যতমা অবাক কণ্ঠে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছিস? প্রিয়তা সজা কণ্ঠে বলল। বাড়ি। প্রিয়তার কথায় এবার লাফিয়ে উঠে পড়ল অন্যতমা, আর্তনাদ করে বলল। এই না, বাকিটা বলে যা, না হলে আমি এখানেই পেট ফেটে মরে যাব। আমি সবটা জানতে চাই। অন্যতমার চোখে আকুতি। প্রিয়তা অন্যতমার দিকে তাকিয়ে মৃদু হাসল, নমনীয় কণ্ঠে বলল। আজ তো অনেক শুনেছিস, বাকিটা না হয় অন্য কোনো দিন বলবো, আজ আসি। বলে মৃদু হেসে চলে গেল প্রিয়তা। সে চলে গেল, কিন্তু অন্যতমাকে যেন এক অথৈ সাগরে ফেলে গেল। অন্যতমার পুরো ঘটনাটা জানার জন্য পেট গুরুম গুরুম করতে লাগলো। তার জাস্ট একটাই প্রশ্ন, কি হয়েছিল লাস্ট 28 দিনে যা মেয়েটার কোমল সত্তাকে একেবারে শেষ করে দিল? আর সেই পুরুষ এত মায়া দেখিয়ে একটুকু ভালোবাসেনি? এটাই মানতেই কষ্ট হচ্ছে অন্যতমার। তবু আর কি করার, বাকিটা শোনার জন্য থাকতে হবে, ধৈর্য ধরে বসতেই হবে। রিসার্চ ইন্টেলিজেন্স ল্যাব অফ কানাডা
আন্ডারগ্রাউন্ড ব্রিফিং রুম। নিচু ভূগর্ভস্থর ঘরে হ্যালোগ্রাফিক স্ক্রিনে একটি সিসিটিভি ফুটেজে মৃদু আলো ছড়িয়ে পড়ছে নিস্তব্ধ অন্ধকারে। ঠান্ডা কৃত্রিম এক জাতির আবরণে মরা কক্ষটি। ম্যাট ব্ল্যাক স্যুট পরা তিনজন বিজ্ঞানী গোল টেবিল ঘিরে বসে আছে, চোখ মুখে অস্ত্রতা, ঠান্ডা যুক্তিবিদ আর নির্মম পেশাদায়িত্ব। ডক্টর ক্যাসলার ঠোঁটে অল্প বাঁকা হাসি নিয়ে ট্যাবলেটে একটা ছবি সোয়াইপ করে সকলের সামনে ধরলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে বললেন, She is exactly what we need, female, young, 20 years old, highly intelligent, top 1% of her class in business administration at the University of Toronto. Look at this. এই মেয়েটা একদমই আমাদের মনের মতো, ঠিক যেমনটা আমরা খুঁজছিলাম। হাইলি ইন্টেলিজেন্ট, বয়স পারফেক্ট, ইউনিভার্সিটি অফ টরন্টোতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 3rd ইয়ার ক্লাসের শীর্ষ 1% একজন। এটা দেখো। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, শুধু শীতল লক্ষ্যভীত নির্মমতা। ট্যাবলেটের স্ক্রিনে ছবিটা আরও একটু জুম করে দেখালেন তিনি। স্ক্রিনে একটা কোমল হাসিমাখা মুখের প্রতিছবি। তার চোখ দুটোতে ভরে আছে অপরিসীম মায়া, কিন্তু ডক্টর ক্যাসলার এর চোখে সে কেবল একটা নিখুঁত বডি আর ডাটা। ডক্টর মালিক ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, She is not Canadian. It's I am right? সে কানাডিয়ান নয়, তাই তো? ডক্টর কেসলার একটু হেলে বসে আত্মবিশ্বাসী শিকারীর ভঙ্গিতে উত্তর দিলেন, No Bangladeshi, 3rd year international student, lives with a paternal aunt but no legal guardian on file. না বাংলাদেশি, 3য় বর্ষের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এক রিলেটিভের বাসায় থাকে, কিন্তু কোনো আইনি অভিভাবক রেকর্ডে নেই। পারফেক্ট। ডক্টর আভা নীরবে পুরো ফাইলটা স্ক্যান করে নিলেন, ঠোঁটে নির্মম হাসি, কণ্ঠে হুঁশিয়ারি। মানে টেকনিক্যালি ওর কোনো ফেভারিট সুরক্ষা নেই? না বাবা মা, না স্বামী, না নির্ভরশীল কেউ? ডক্টর কেসলারের চোখে ঝলকে উঠল ঠান্ডা এক বিজয়ী হাসি। Which means no paperwork, no one to sign anything, no one to file a report. মানে কাগজপত্রের ঝামেলা নেই, সই করার কেউ নেই, রিপোর্ট করার কেউ নেই। ডক্টর মালিক একটু ঝুঁকে ছবিটার দিকে তাকালেন। অ্যান্ড জেনেটিক্যাল? আর জেনেটিক্যাল? ডক্টর আভার চোখের ঝলক, ঠোঁটে বিষাক্ত প্রশংসা। আইকিট 140-এর উপরে, এক্সট্রাটিংলি ইন্ট্রোভাইট, জেনেটিক্যাল ক্লিন, স্থিতিশীল, নিখুঁত। ডক্টর ক্লেসলার উঠে দাঁড়ালেন, চোখে দৃঢ়তা, ঠোঁটে স্নিগ্ধতার স্পষ্ট ছাপ। Shadow protocol beings, visual contact with 48 hours, extension in 1 week. শ্যাডো প্রোটোকল চালু করো, 48 ঘন্টার মধ্যে ভিজুয়াল কন্ট্যাক্ট, 1 সপ্তাহের মধ্যে অপহরণ। ডক্টর মালিক গম্ভীর কণ্ঠে বললেন, উইথ ইফ ইজ রেজেস্ট? ডক্টর কেসলার সামান্য হেসে উত্তর দিলেন, দেন শি লার্নস হোয়াট সাইলেন্স ফিল লাইক। তাহলে সে বুঝবে নিঃশব্দতা আসলে কেমন লাগে। ট্যাবলেটের স্ক্রিনটা নিভে গেল, কিন্তু ছবির মেয়েটার মুখ যেন সেই অন্ধকারেও এক মুহূর্ত বেশিক্ষণ থেকে গেল। তবে তারা জানতেই পারল না তারা কার কলিজায় হাত দিতে চলছে। আর 24শে মার্চ, শীতের বিদায় ঘটনা বেজে গেছে। চেরি বর্ষণের সুবাসে ভরে গেছে চারপাশ, হালকা গোলাপির পাপড়িতে ঢেকে গেছে ফুটপাত, অলিগলি, ট্রাম লাইন। বসন্তের হাওয়া বৃষ্টির মতো চেরি প্লাসমেলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। কানাডার ইরন্টন শহরে আভিজাত রোজডেল এলাকায় দাঁড়িয়ে আছে এক আধুনিক ডুপ্লেক্স ম্যানশন, ধূসর সাদা আর ম্যাট ব্ল্যাক। এই তিনটি স্বচ্ছ রঙের সমন্বয়ে গড়া তার বাইরের রঙের কাজ। দেওয়ালে হালকা টেস্টার হোয়াইট কংক্রিট ফিনিশ, মাঝে মধ্যে ধূসর স্টোন ক্ল্যাডিং, যা বাড়ির গাম্ভীর্য ও প্রভাব আরও বাড়িয়ে তোলে। প্রায় 70% গ্লাস ব্যবহৃত এই স্থাপত্য সৌন্দর্যের পাশাপাশি আছে কার্যকারিতা।
প্রাকৃতিক আলো, মুক্ত হাওয়া আর উন্মুক্ত জীবনের ছায়া। ফ্লোর টু স্লিং গ্লাস উইন্ডো, স্লাইডিং দরজা, ব্যাক ওয়ার্ডারে সংযুক্ত, সব মিলিয়ে এক নিঃশব্দ নিবাস। ছাদের উপরে স্কাইলাইট, দিনভর ঘরে ছড়িয়ে পড়ে নরম আলো। ডাবল হাইটেড এন্ট্রিতে স্বচ্ছ গ্লাস ও ব্ল্যাক মেটাল ফ্রেম। গেটের পাশে ইংরেজি হরফে খোদাই চৌধুরী ম্যানশন, 1999। কলিং বেল বাজার শব্দে চৌধুরী ম্যানশনের একমাত্র কেয়ারটেকার মিসেস জেনিফার গিয়ে দরজা খুলে দেন। দরজার বাইরে প্রিয়তা একরাশ ক্লান্ত আর বিষণ্ণ মাখা মুখে দাঁড়িয়ে আছে। মিসেস জেনিফার প্রিয়তাকে দেখে দরজা ছেড়ে দাঁড়ালেন। প্রিয়তা এক প্রকার ছুটে গিয়ে লিভিং রুমের সোফায় নিজের পরিশ্রান্ত শরীরটা ছুঁড়ে মারল। দু হাত কপালে ঠেকিয়ে মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। মানসিক শান্তিবিহীন এই যান্ত্রিক জীবনে দেহ ও মনের যুদ্ধে সে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। কোথাও তো একটু ঠাঁই দরকার, একটু শীতলতা দরকার। তার মনও তো চায় কেউ তার মাথায় হাত রেখে বলুক, চিন্তা নেই, আমি তো আছি। তার মনও তো চায় কেউ নিজের প্রশস্ত কাঁধটা তার দিকে এগিয়ে দিয়ে বলুক, এটা তোমার জন্য। মন তার আজকাল খুব করে একটু কোমলতা খুঁজে, একটু আশ্রয় চায়। কিন্তু তার দুর্ভাগ্য, কপালে কি আর তাই আছে? এই পৃথিবীতে তার আপন স্বজন শুভাকাঙ্ক্ষীর সংখ্যা গুনলে কোনো অভাবই নেই। তবুও সে একলা, একা, একদম নিঃসঙ্গ। আর এই যন্ত্রণাটাই একমাত্র তারই বুঝে। তাদের সব থাকার পরও তারা এতিমের মতো জীবনযাপন করে। আর প্রিয়তাও তাদের মধ্যে একজন। এক সময় তার সব কিছু থাকলেও এখন সে পুরোপুরি নিঃস্ব, নিজেই নিজের একমাত্র সম্বল। বাঁচলে তাকে এভাবেই বাঁচতে হবে। আর কেউ হাত ধরে বলবে না, আমি আছি, কোনো চিন্তা নেই। এসব ভাবতেই বুক চিরে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রিয়তার। প্রাণটা হাঁসফাঁস করে উঠল তৃষ্ণায়। তাই সোজা হয়ে বসে পানি চাইতে নিলেই তার মুখের সামনে একটা পানি ভর্তি কাচের গ্লাস ধরল কেউ। প্রিয়তাও বিনা বাক্যে পানিটুকু ঢক ঢক করে পান করে নিল। শীতল পানিটুকু পেটে পড়তেই যেন বিষাদের নোনতা ভাবটা একটু কাটল। প্রিয়তা পানির গ্লাসটা সেন্টার টেবিলের উপরে রেখে চুপচাপ কেটে পড়তে নিলেই পেছন থেকে মেহজাবিন চৌধুরী শক্ত কণ্ঠে ডেকে উঠলেন, দাঁড়াও। সাথে সাথে পা দুটো স্থির হয়ে গেল। প্রিয়তা বুঝে গেল এখন কি হবে, তাই চোখ বন্ধ করে বড় শ্বাস ফেলল। মুখে সেই চিরাচিত্ত গাম্ভীর্যতা টেনে নিজেকে প্রস্তুত করলো আবারও এক ঝট কথা কাটাকাটির জন্য। মেহজাবিন চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন প্রিয়তার কাছে। কণ্ঠে কোনো রাগ ঢাক না রেখেই বললেন, তুমি কি সত্যি আর বাংলাদেশে ফিরতে চাও না? প্রিয়তা পুনরায় বড় শ্বাস ফেলে পিছু খুলল। মেহজাবিন চৌধুরী চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, না ফুপি, আমি আর বাংলাদেশে কখনোই ফিরতে চাই না। ইনফ্যাক্ট ফিরবো বলে তো আমি ওই দেশটা ছাড়িনি। তারপরেও প্রতিদিন এই একই প্রশ্ন কেন জিজ্ঞেস করো? বলে হালকা বিরক্তি প্রকাশ করলো প্রিয়তা। মেহজাবিন চৌধুরীও থামলেন না, পাল্টা জবাবে বললেন, কিসের এত জেদ তোমার? কার ওপর জেদ? কেন বারবার একই কথা বলছো? ওই দেশটা তোমার আসল ঠিকানা, তাহলে ওখানে যাবে না কেন? ওই দেশে কি তোমার কেউ নেই? তোমার বাবা মা ভাই বোন নেই? কেন তুমি সব থাকতেও বছরের পর বছর বিদেশের মাটি কামড়ে পড়ে আছো? এমন কি শুধু তাই নয়, তুমি তোমার পরিবারের সাথে কোনো যোগাযোগও রাখো না, তাদের সাথে কথা বলো না, তারা ফোন করলেও তুমি নাম্বার ব্লক করে দাও। এমন করো কেন? তুমি জানো তোমার এই আচরণে বাবা মা কত কষ্ট হয়? এখানে আসার আগে কথা ছিল তুমি 2 বছর পর ফিরে যাবে, কিন্তু সেই 2 বছর সময় গড়িয়ে আজ 4 বছরের ওপর। কিন্তু তোমাকে যখনই দেশে ফেরার কথা জিজ্ঞেস করা হয় তুমি একই কথা বলো, খারাপ ব্যবহার করো। কেন? এই দেশে কি আছে তোমার? মেহজাবিন চৌধুরীর কথায় বিদ্রুপের হাসি ফুটে উঠল প্রিয়তার ঠোঁটের কোণায়। সে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, ওদের আমার জন্য কষ্ট হয়? বেস্ট জোকস অফ দ্য ইয়ার ফুপি। আর একটা কথা, তোমাকে আর কয়বার বলবো ফুপি? আর কয়বার বললে বুঝবে তুমি? আমার এই পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমিই আমার আপন। ওরা আমার রক্তের ঠিকই, কিন্তু নিজের নয়। জন্ম দিলেই আর কিছু বছর লালন পালন করলেই আপন হওয়া যায় না। ওরাও আমার জন্য তাই।
আর আমি ওই দেশটা ছাড়ার সময় আমার সকল পিছু টান ওই দেশের মাটিতেই ফেলে এসেছি। তাই আমার আর কারো কষ্টই হয় না কারোর জন্য। আমি জানি আমি 4 বছর ধরে তোমাদের বাড়িতে আছি, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না ফুপি। খুব তাড়াতাড়ি আমি একটা পার্ট টাইম জব খুঁজে নেব, তারপর হোস্টেলে চলে যাব। আর আমার তো স্কলারশিপ আছেই, তাই কোনো কিছুর জন্য তোমাদের কাছে হাত পাততে হবে না আমায়। তাই নিশ্চিন্তে থাকো। আর একটা রিকোয়েস্ট, কাল আমার 3rd ইয়ার অ্যাডমিশন, তাই প্লিজ পেইন দিও না। প্রিয়তার এমন রুড বিহেভিয়ারে মনে মনে ভীষণ আঘাত পেলেন মেহেজাবিন চৌধুরী। তিনি ভাতিজির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, তুই এভাবে কথা বলছিস আমার সাথে? এই বিদেশের মাটিতে আমি ছাড়া আর কে আছে তোর? তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে আমার ভাই ভাবি আমার ভরসায় এই দেশে পাঠিয়েছেন, আর তুই? প্রিয়তারও মনে মনে ভীষণ খারাপ লাগলো, কিন্তু তারই বা কি করার আছে। সে প্রতিদিন একই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে ভীষণ তিক্ত বিরক্ত। সবারই তো একটা ধৈর্যের সীমা আছে, তাই সেও আর কথা বাড়ালো না। চুপচাপ সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। মেহজাবিন চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইলেন ওর যাওয়ার পথে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুই ভুল ভাবছিস। ওরা কেউ কখনো তোর খারাপ চায়নি। আর আজ না হোক কাল তোকে আপনজনদের কাছে ফিরতেই হবে। ওরা তোর সব থেকে আপন। অভিমান করে আর কতদিন থাকবি? আমি জানি কতটা কষ্ট নিজেকে শক্ত আবরণ ঢেকে ফেলেছিস, কিন্তু এগুলো যে অহেতুক। তোকে ওই দেশে ফিরতেই হবে। এবারও রাজি হলো না তো মম? মেয়ের কথায় হতাশার শ্বাস ফেললেন মেহজাবিন চৌধুরী। শ্রেতা এবার ওনার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেন এমন করছে? কিসের এত রাগ ওর নিজের মানুষদের ওপর? এমন তো নয় যে ওর বাড়ির লোক ওকে এই দেশে আসতে খুব বেশি জোর করেছিল। তাহলে কিসের রাগ ওর এই বাড়ির মানুষদের প্রতি? মেহজাবিন চৌধুরীর কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। মেয়েটা বড় হচ্ছে, এখনই তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। কিন্তু শ্রেতা আবার বলল, আমি একবার কথা বলে দেখব মম। মেহজাবিন চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে নিরাশ কণ্ঠে বললেন, দেখ রাজি করতে পারিস কি না। ও যদি একান্তই ওই দেশে যেতে না রাজি হয়, তাহলে এখানে বিয়ের ব্যবস্থা করতে হবে। বলে চলে গেলেন মেহজাবিন চৌধুরী। শ্রেতা চেয়ে রইল প্রিয়তার বন্ধ দরজার পানে। তার আজকাল কেন জানি মনে হয় হয়তো সে চোখের সামনে যা দেখছে, যা শুনছে, তার সবটাই হয়তো সত্যি নয়। সবার দেখা ও জানার আড়ালে আরও অনেক কিছু আছে। খালি মনে হয় প্রিয়তার জীবনটাও হয়তো ওর মতোই, নাকি ওর জীবনটাও প্রিয়তার মতো হয়ে গেছে। শ্রেতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মানুষ শুধু বাইরের রুক্ষতাটাই দেখে, ভেতরের কোমলতাটা আর তাদের চোখে পড়ে না। মানুষ শুধু পাল্টে যেতেই দেখে, পাল্টে যাওয়ার কারণটা খোঁজে না। বাংলাদেশ শিকদার বাড়ির গার্ডেন এরিয়াতে খেলছে দুটো বাচ্চা। তাদের চোখ মুখে উপচে পড়া উচ্ছ্বাস ও আনন্দের ফোয়ারা। তাদের উচ্চ শব্দের হাসিতে হেসে উঠছে চারপাশ। তাদের দুজনের চারপাশে ছিটানো বিভিন্ন ধরনের ছোট ছোট হাঁড়ি পাতিল। বছর 3-এর বাচ্চা মেয়েটা তার সামনে বছর 3-এর বাচ্চা ছেলেটাকে আধো আধো অস্পষ্ট কণ্ঠে বলল, এই নে টুনটান, আপনি বলতে বলুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। ছেলেটা বেশ আগ্রহ নিয়ে বসে একইভাবে বলল, আজকে কি রান্না করিছ? রসগোল্লা। মেয়েটা একটা শিমুল পাতা গোলাপ ফুলের কুচি বাড়তে বাড়তে বলল, আপনি আমাকে রসগোল্লা বললেন কেন? পরে বলুন। বলে পাতাটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন কান। হায় হায়, চলব নাচ এখানে চংচার পাতা হয়ে চছে। কারো একত্র কণ্ঠে ছেলে মেয়ে দুটোই পেছনে ফিরে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে অরণ্য আর তন্ময় চোখ গোল গোল করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আর চাচু দেখে আভিরাস ও অবনীতা খুশিতে লাফিয়ে উঠল। রান্না বান্না ছেড়ে ছুটে গেল তাদের কাছে। অবনী তন্ময়ের দিকে তাকিয়ে কিউট মুখ করে বলল, মামু করে নাও। তন্ময়ও একমাত্র ভাগ্নির গাল টেনে কোলে নিল। অবনীর রক্ত লাল গালে কষে একটা চুমু খেয়ে বলল, আমাকে সাথে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে ফেলেছে মামু। অবনী নিজের ছোট ছোট হাতে তন্ময়ের গাল ধরে বলল, চলে মামু, এরপর থেকে ওনার সাথে তোমাকেও লাগবো।
সাথে সাথেই তন্ময়ের কোলে থাকা অভিরাজ ঝড়ের গতিতে বিরোধিতা জানিয়ে বলল, না না, ছোট চাচ্চুকে লাগবো না, শুধু তুই আর আমি খেলবো। অরণ্য ভাতিজাকে কোলে নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে যেতে বলল, ওরে বেটা, এ দেখি বাপের এক কাঠি উপরে। তুই তোর আব্বার তো চাচাতের টপকে নিজের বাপের মতো মির্জাফরি করার ধান্দায় আছিস, তাই তো? অরণ্যের কথায় ঘুরে সম্মতি জানিয়ে তন্ময় বলল, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো বাবু, ওটি হচ্ছে না। শিকদার বাড়ির যা যেমন ছিল এখনো তা তেমনই আছে, কিছুর পরিবর্তন হয়নি, শুধু দুজন নতুন সদস্য যুক্ত হয়েছে।